আসসালামু আলাইকুম এভরিওয়ান, এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 3 চ্যাপ্টারের যে সেশনটা চলতেছে সেখানে। তো আজকে আমরা শিখব অধ্যায় 14, যেখানে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার রৈখিক অন্তরক সমীকরণ, বা আমরা জানি যে ক্রম মিনস হলো অর্ডার, প্রথম মানে তো আপনারা জানেন যে ফার্স্ট, মাত্রা মিনস হলো ডিগ্রি অফ, রৈখিক মানে লিনিয়ার, অন্তরক মানে ডিফারেন্সিয়েশন, সমীকরণ মানে ইকুয়েশন। এইভাবে আপনারা ওয়ার্ড বাই ওয়ার্ড ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশটা শিখে নেবেন। সেক্ষেত্রে আপনাদের হায়ার স্টাডিজ করতে গেলে জিনিসটা অনেক সুবিধা হবে, অনেক আপনার কাছে টার্মটা পরিচিত মনে হবে, বিকজ আপনি ইন্টারন্যাশনালি কিন্তু ইংলিশটাই কিন্তু আপনার চলে, আপনারা জানেন। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন, আপনাদের বই যদিও বাংলাতে লেখা আছে এরপরও আপনারা যতটা সম্ভব ইংলিশের সাথে এটাকে রিলেট করে পড়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আমরা আপনারা জানেন যে এই চ্যাপ্টার 14 অর্থাৎ রৈখিক অন্তরক সমীকরণের প্রথম ক্রম এবং প্রথম মাত্রা, প্রথম ক্রম প্রথম মাত্রা দ্বারা কি বোঝায় বা রৈখিক অন্তরক সমীকরণ এগুলো দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা কিন্তু আপনারা আগের চ্যাপ্টারগুলোতে দেখে আসছেন। আমি বরাবরের মতো আজকেও বলতেছি যে ম্যাথমেটিক্স 2 তে আপনারা কিন্তু এই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের যে একদম ফান্ডামেন্টাল কনসেপ্টটা আসে সেটা ক্লিয়ার করে আসছেন। সো আপনাদের কোনো উইকনেস এখনো থেকে থাকলে আপনারা আগে ম্যাথমেটিক্স 2 এর ওই যে চ্যাপ্টারগুলোতে আপনার এই ক্যালকুলাস সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো আপনারা আগে দেখবেন। এবং এরপরে এটাও কিন্তু ম্যাথমেটিক্স 3 তেও কিন্তু আমরা ক্যালকুলাস নিয়ে এখানে আলোচনা করতেছি বিগত কয়েকটা চ্যাপ্টার ধরে। তো আগের চ্যাপ্টারগুলো অবশ্যই দেখে নেবেন, বিকজ আগের চ্যাপ্টারগুলো আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই পরবর্তী চ্যাপ্টারগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে, বিকজ এই চ্যাপ্টারগুলো একটা আরেকটার সাথে খুবই রিলেটেড। তা চলুন আমরা দেখি যে এই অধ্যায়ে কি কি শিখব। প্রথমে আমরা রৈখিক অন্তরক সমীকরণের সংজ্ঞাটা দেখব, এর সমাকলনীয় উৎপাদক যেটাকে আপনারা জানেন যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়, এবং বার্নৌলির সমীকরণ একটা নতুন জিনিস সেটা আমরা দেখব, এবং রৈখিক অন্তরক সমীকরণের বিভিন্ন সমস্যাগুলির সমাধান দেখব। ফাইনালি আপনারা জানেন যে আমাদের এই লেকচারটা 3 সেগমেন্টে বিভক্ত থাকে। প্রথমে আমরা থিওরিটিক্যাল সেগমেন্টটা পড়াই এবং তার সঙ্গে আমরা কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এবং তারপরে আমরা গাণিতিক সমস্যার সমাধান ট্রাই করার চেষ্টা করি। আপনারা আপনাদের সিলেবাস অনুসারে মানে পরীক্ষার মতো অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক 3টে সেগমেন্টে, এবং ফাইনালি আপনাদের জন্য একটা শর্ট সাজেশন থাকে যেখানে আপনারা এক নজরে দেখে নিতে পারবেন যে আপনাদের পরীক্ষার জন্য বিগত সালে কোন প্রশ্নগুলো এসেছে বা কোন প্রশ্নগুলো সামনে আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা শুরু করি আমাদের ফার্স্ট পার্ট, যেখানে আমরা দেখতেছি রৈখিক অন্তরক সমীকরণের সংজ্ঞা, বা সংজ্ঞা মিন্স আপনারা জানেন ডেফিনিশন, ইংলিশে বলা হয় ডেফিনিশন বা সংজ্ঞা। তো রৈখিক অন্তরক সমীকরণটা কি দেখুন, পি এবং কিউ উভয় যদি এক্স এর ফাংশন বা ধ্রুবক হয়, ঠিক আছে, পি এবং কিউ দুইটা জিনিস থাকবে যেটা এক্স এর ফাংশন অথবা ধ্রুবক হবে, সেক্ষেত্রে dy বাই dx প্লাস পি ওয়াই ইকুয়াল কিউ, এটাকে ডিওয়াই বাই ডিএক্স বলে না, এটাকে বলা হলো ডি ডিএক্স অফ ওয়াই। ঠিক আছে, আপনারা মানে অরিজিনাল ভার্সনটা জেনে রাখবেন, যদিও আমরা এটাকে মানে আমাদের বোঝার সুবিধাতে ডিওয়াই বাই ডিএক্স ভাবে বলি, কিন্তু আমি নিজেও মাঝে মাঝে হয়তো বলবো ডিওয়াই বাই ডিএক্স, বাট আপনারা অরিজিনালটা জেনে রাখবেন যে অরিজিনালটা বলা হয় ডি ডিএক্স অফ ওয়াই। যাই হোক, আপনারা দেখতেছেন যে আপনাদের বোঝার সুবিধাতে আমরা কিন্তু এখানে কালার ইউজ করে হাইলাইট করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে কোন পার্টটাতে আপনাদের অ্যাকচুয়ালি বেশি ফোকাস দেওয়া দরকার। তো এখন আরো আমরা একটা সংখ্যা তো দেখলাম, এটাকে আমরা অন্যভাবে যদি রিপ্রেজেন্ট করি, অর্থাৎ একই জিনিস আমরা 2-3 ভাবে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য মনে রাখাটা আরো সুবিধা হবে। দেখুন, পি ও কিউ উভয় যদি পি না, এটা হলো এক্স এর ফাংশন বা ধ্রুবক হয়, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই প্লাস পি এক্স ইকুয়াল কিউ। তাহলে একটা দেখতেছেন যে যদি এক্স এর ফাংশন আছে, এটা এক্স না, এটা হলো ওয়াই, যদি এক্স এর ফাংশন হয় তখন ক্ষেত্রে কি হচ্ছে এরকম, আর যখন ওয়াই এর ফাংশন হয় তখন হচ্ছে এরকম। জাস্ট পার্থক্যটা কোন জায়গায়, যখন এক্স এর ফাংশন হয় তখন আছে পি ওয়াই, আর যখন ওয়াই এর ফাংশন আছে তখন আছে হলো পি এক্স। এই যে ডিফারেন্সগুলো বুঝে বুঝে আপনারা পড়বেন, দেখবেন ম্যাথমেটিক্স আপনাদের কাছে যে একটা আতঙ্কের নাম, সেই আতঙ্কটা আপনাদের কাছ থেকে কেটে যাবে। এবং আপনারা যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে এসেছেন, আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং এর ভাষাটা কিন্তু ম্যাথ। তো ম্যাথমেটিক্স আপনারা যত ভালো পারবেন তত কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ারিং সাইডে নলেজটা গেইন করার সুবিধাটা বেশি হবে, বিকজ আপনি যে সাবজেক্টেই পড়েন, আপনি ইলেকট্রিক্যাল পড়েন, সিভিল পড়েন, মেকানিক্যাল পড়েন, আপনারা জানেন যে এটা একটা ফান্ডামেন্টাল কোর্স। সব সাবজেক্টের জন্যই এটা কিন্তু এই কোর্সগুলো আপনাদের ফার্স্ট সেমিস্টারের দিকে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়ানো হয়। কারণ কি, ম্যাথমেটিক্স ছাড়া আপনি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কোর লাইনগুলোতে ঢুকতে পারবেন না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ম্যাথমেটিক্সের বেসিকটা আপনাদের খুব ভালো করে তৈরি করতে। আর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোথাও যদি আপনাদের মনে হয় যে আরো নতুন করে ক্লাস অ্যারেঞ্জ করা দরকার, বা আপনাদের একটু স্পেসিফিক ভাবে একটা ক্লাস আয়োজন করা দরকার, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই ট্রাই করব যে যতটা সম্ভব আপনাদের হেল্প করতে। তো চলুন আমরা পরবর্তীতে দেখে নিই রৈখিক অন্তরক সমীকরণের সমাকলীয় উন্নয়নীয় উৎপাদক এবং বার্নৌলির সমীকরণ।
তো সমাকলনীয় উৎপাদক সম্পর্কে কিন্তু আপনারা অলরেডি জানেন যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ একটা সমাকলনযোগ্য মানে কি বলে অসমাকলনযোগ্য কোনো একটা সমীকরণকে যে উৎপাদকটা দ্বারা গুণ করলে যে জিনিসটা দ্বারা গুণ করলে সেটা সমাকলনযোগ্য হবে সেটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়। বিগত 2-3টা চ্যাপ্টার ধরে কিন্তু আমরা এই জিনিসটা আলোচনা করতেছি। তো এখানে দেখুন আবার সেম জিনিসটা বলছে যে উৎপাদক দ্বারা কোনো অসমাকলনযোগ্য অন্তরক সমীকরণকে গুণ করলে তা সমাকলনযোগ্য হয়, তাকেই বলা হয় ওই সমাকলন উৎপাদক, ওই উৎপাদককে সমাকলন উৎপাদক বলা হয়। তো আশা করি আপনারা বিগত 2-3টা চ্যাপ্টার ধরে আমরা কিন্তু সেম টপিকটা আছে এবং সেম টপিকটা আপনাদের মনে করে দেওয়ার জন্য আমরা কিন্তু বারবার আনতেছি। আশা করি এই যে বারবার শুনতে শুনতে আপনাদের অলরেডি জিনিসটা কানের মধ্যে ঢুকে গেছে এবং আপনাদের ব্রেনের জিনিসটা অলরেডি চলে গেছে। বিকজ আপনারা দেখেন যে আপনারা কেন স্কুল কলেজে পড়াশোনা করতেছেন, শুধু তো বই কিনে বাসায় বসে পড়ে পরীক্ষা দিলেই তো জিনিসটা হয়, কিন্তু এরপরেও কেন স্কুল কলেজ বা ভার্সিটি এগুলোর প্রয়োজনীয়তাটা কেন? কারণ হলো দেখুন আপনি শুনে মানে কি বলে আপনি পড়ে যে যতটুকু জ্ঞান অর্জন করবেন এই যে বুঝার জিনিস যেগুলো সেগুলো পড়ার চেয়ে আপনি যদি শোনেন বা আপনাকে কেউ একজন বুঝে দেয় আপনাকে জিনিসটা করে দেয় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আপনি আরো ভালো বুঝতে পারবেন। মানে পড়ার চেয়ে আমি বলতে চাচ্ছি যে পড়ার চেয়ে কিন্তু শোনাটা অনেক আপনার জন্য ইফেক্টিভ হবে। কারণ আপনার যদি জিনিসটা শোনা থাকে আপনি দেখবেন পরীক্ষার সময় বা আপনি রিভিশন দেওয়ার সময় আপনার মনে হবে যে এই জায়গায় আমার টিচার এইভাবে জিনিসটা পড়িয়েছিল, তো এইভাবে আর কি আপনি রিলেট করে পড়তে পারবেন। এই জন্যই কিন্তু স্কুল কলেজ ভার্সিটি এই জিনিসগুলোর গুরুত্বটা অনেক, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে আপনাদের যদি কোনো টপিকে সমস্যা থেকে থাকে আপনারা বারবার ভিডিও, আপনাদের যেহেতু এটা রেকর্ডিং ক্লাস সো আপনি বারবার ভিডিওটা রিপিট করে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। স্পিড কম যদি আপনার মনে হয় বেশি হয়ে যাচ্ছে স্পিড কম করে নিলেন, স্পিড যদি কম মনে হয় বেশি করে নিলেন, আপনাদের কিন্তু অনেক সুবিধা। দেখুন পড়াশোনা কিন্তু দেখুন মাল্টিমিডিয়া আমাদের যে ইন্টারনেট সেটাকে কিন্তু আমরা ভালো কাজেও ইউজ করতে পারি, খারাপ কাজেও ইউজ করতে পারি। অনেকে বলে যে ইন্টারনেট জিনিসটা কি হচ্ছে মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনছে, আবার অনেকে ইন্টারনেটটাকে বলে যে ইন্টারনেটের জন্য আমাদের জেনারেশনটা কিন্তু আস্তে আস্তে ডাউনফলের দিকে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের কথা শোনা যায়। এখন ইটস আপ টু ইউ, আপনি ইন্টারনেটটা আপনার কোন কাজে লাগাবেন। আপনি এটাকে চাইলে এটাকে আপনি টাইম ওয়েস্ট করার একটা জিনিস হিসেবেও ইউজ করতে পারেন, জাস্ট স্ক্রলিং করলেন চোখে যা আসতেছে তা দেখতে থাকলেন। আবার আপনি যদি চান তাহলে আপনি কিন্তু ফেসবুক কিন্তু পড়াশোনার জন্য খুব ভালো মতো ইউজ করা যায়। যেমন আপনি কি করবেন, ভালো ভালো গ্রুপ, যে গ্রুপগুলো আপনার বিভিন্ন জবের জন্য বা আপনার বিভিন্ন ম্যাথমেটিক্স বা বিভিন্ন সাবজেক্টের উপর যেগুলো গ্রুপগুলো আছে আলোচনা হয়, বিভিন্ন সুন্দর সুন্দর আলোচনা হয়, ওগুলোতে আপনি যদি কমেন্ট বা করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেমন আমাদের ইউনিভার্সিটি একটা প্ল্যাটফর্ম, এই গ্রুপে আপনি যদি লাইক থাকে আপনার তাহলে কি হবে, আপনি কিছুদিন পর দেখবেন যে নতুন নতুন এখানে ক্লাস আপডেট দেওয়া হচ্ছে। বা আপনি যদি এরকম আরো বিভিন্ন যেগুলো গ্রুপ আছে সেগুলোতে দেখবেন সুন্দর সুন্দর শর্টকাট টেকনিক দেওয়া হচ্ছে। আপনার কিন্তু যখন স্ক্রল করবেন স্ক্রলের সাথে সাথে কিন্তু আপনার এটা সময়টা নষ্ট হচ্ছে না, বরং সময়টা আপনার কাজে লাগতেছে, বিকজ আপনি নতুন কিছু জানতে পারতেছেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার সময়টাকে ইফেক্টিভ ইউজ করতে পারবেন এবং আপনার দেখেন আপনি স্ক্রলিং করতেছেন সেই সাথে কিন্তু আপনার যে রিফ্রেশমেন্ট যেটা দরকার ছিল অর্থাৎ যে অবসরটা দরকার ছিল আপনি অবসরটাও কাটাতে পারতেছেন এবং সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো এক দিলে দুই পাখি মারা, ঠিক আছে? তো এইভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনি যদি যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন। তো লাইফে হলো আপনার বলা হয়ে থাকে যে লাইফের প্রত্যেকটা ধাপেই হলো ম্যাথমেটিক্স, আপনাকে ক্যালকুলেশন করে চলতে হবে, ক্যালকুলেশন বোঝার জন্য কিন্তু ম্যাথমেটিক্সটা ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, অনেক কথা বললাম, আমরা এখন পড়ায় ফিরে আসি। কোনো অপ্রকৃত অন্তরক সমীকরণকে যে উৎপাদক দ্বারা গুণ করলে তা প্রকৃত হয় তাকে বলা হচ্ছে সমকলীয় বা যোগজী উৎপাদক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আশা করি আপনাদের এটা জীবনেও ভুল হবে না, বিকজ আমরা বিগত 2-3টা চ্যাপ্টার ধরে সেম জিনিসটাই কিন্তু বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছি। সো আপনাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সমকলনীয় উৎপাদক কি, শুধু পরীক্ষার প্রশ্ন না, আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেসও করে তাহলে আশা করি আপনারা একদম পারফেক্টলি অ্যান্সার দিতে পারবেন, আর কারো কোনো আপনার কোনো সমস্যা হবে না। সবাই বুঝতে পারবে যে না, সে জিনিসটা আসলেই জানে এইভাবে। তো কখনো কেউ যদি কোনো প্রশ্ন করে অ্যান্সার দিবেন কনফিডেন্টলি। আপনি মনে করেন যে একটা জিনিস আপনার হয়তো জ্ঞান একটু কম বেশি হতে পারে, বাট আপনি যদি কনফিডেন্টলি অ্যান্সার দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে জ্ঞানটা একটু কম বা বেশি সেটা কিন্তু ভালো মতো বোঝা যাবে না। তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার জানা থাক বা না থাক আপনি যেটা অ্যান্সার দিবেন সেটা কনফিডেন্টলি অ্যান্সার দিবেন। এবং হ্যাঁ, যদি আপনার অজানা থেকে থাকে তখন আবার আমতা না করে আপনি কনফিডেন্টলি অ্যান্সার দিবেন, ঠিক আছে, কিন্তু আমতা না করে শুধু ঘুরিয়ে পিছিয়ে না দিয়ে যদি আপনার অজানা থাকে তাহলে সে বলে দিবেন যে সরি আমি জানি না, এরকম আর কি, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে সংক্ষেপে আইএফ দ্বারা প্রকাশ করা হয়, আপনারা জানেন। তো দেখুন এখন আমরা দেখব রৈখিক অন্তরক সমীকরণ। আমরা একটু আগেই দেখলাম যে এই ddx of y plus py equal q অথবা ddx of y plus px plus q, এই যে রৈখিক অন্তরক সমীকরণ এটা আমরা একটু আগে দেখলাম। এটাকে এখন আমরা আইএফ এর সাহায্যে কেমন করে সমাধান করব সেই নিয়মটা আমরা একটু দেখে নিই।
প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ এটা দিয়ে দিলাম। আপনারা জানেন যে আপনাদের পরীক্ষার মধ্যে কিন্তু প্রমাণ টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো সাধারণত থাকে না, ম্যাক্সিমাম চ্যাপ্টারই থাকে না। এই চ্যাপ্টারেও আমি এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই, তো এই জন্য আমি এটা কিন্তু বেশি একটা ডিটেইলস আলোচনা যাচ্ছি না। আমি জাস্ট দেখুন আপনাদের বলে দিচ্ছি আইএফটা হলো এই সমীকরণের আইএফ কিন্তু হবে এরকম, ঠিক আছে? আইএফ হবে ই টু দি পাওয়ার পি ডিএক্স এর ইন্টিগ্রেশন, এইটা নির্ণয় করতে হবে ফার্স্টে আপনাকে। তারপরে কি করতে হবে, উভয় পক্ষকে মাত্রা গুণ করতে হবে। আপনারা জানেন আগে চ্যাপ্টারগুলোতে সেম কাজ হয়েছে, আপনাকে প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়, সেটা দিয়ে আপনাকে কি করতে হয়, উভয় পক্ষকে গুণ করতে হয়, এরপরে কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে কিন্তু জিনিসটা আপনার চলে আসে, আনসার চলে আসে, আপনারা জানেন। তো ঠিক আছে, এই যে দেখুন আমরা কি করলাম, যেহেতু এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি ডিএক্স সামেশন, আপনারা এই যে এই চিহ্নটাকে আপনারা কিভাবে বলুন তো? একটা বলে যোগজীকরণ বলে, যোগজীকরণ বা ইন্টিগ্রেশন বা সমাকলন এরকম বিভিন্ন নাম কিন্তু এটার আছে। আবার এটাকে বলা যায় সামেশন। এখন সামেশনের আরো একটা চিহ্ন আছে, আপনারা জানেন যে এই চিহ্নটাকেও কিন্তু সাম বলা হয়, সাম বা সামেশন যেটা, এগুলো কিন্তু গ্রিক অ্যালফাবেট, ঠিক আছে? এগুলো একটা বড় হাতের একটা ছোট হাতের এরকম বিভিন্ন ভ্যারাইটি আছে। তো দেখছেন আমরা কিন্তু পড়াশোনার মধ্যে গ্রিক অ্যালফাবেটটা অলরেডি জানতে পারতেছি। তো যেহেতু গ্রিক অ্যালফাবেটের কথা আসলো, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হবে যে গ্রিক অ্যালফাবেটের ফার্স্ট এবং লাস্ট, ফার্স্ট যেমন আমাদের ইংলিশের প্রথম কি এ এবং ফাইনালি কি জেড, তাই না? বা ব্যঞ্জন বর্ণের প্রথমে কি আছে ক, লাস্টে কি আছে চন্দ্রবিন্দু। তো আমাকে বলতে হবে যে ল্যাটিন কি বলে, ল্যাটিন নাকি গ্রিক, আমার ঠিক এটা মনে আসতেছে না, গ্রিক বা ল্যাটিন যেটাই হবে, যাই হোক প্রথম অক্ষর কি এবং লাস্ট অক্ষর কি সেটা আপনাদের বলতে হবে। আপনারা কমেন্টের মধ্যে আমাদের সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, এবং ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন, আমরা একসময় অ্যান্সারটা দিয়ে দিব। তো ঠিক আছে, এখন আমরা কি করলাম, এই যে দেখুন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা আমরা কি করলাম, প্রথমে গুণ করে দিলাম এই যে সমীকরণটাকে। দেখুন এই যে ডি ডিএক্স অফ ওয়াই প্লাস পি ওয়াই সমান কিউ, এই যে দেখুন প্রত্যেক ক্ষেত্রে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা সেটা দ্বারা কিন্তু আমরা গুণ করতেছি, ঠিক আছে? এই যে দেখুন গুণ করা হচ্ছে, এই যে গুণ হলো, এই যে এখানেও কিন্তু গুণ হলো, এই যে দেখুন এই পুরোটাকে এখানে আমরা কিউ দ্বারা প্রকাশ করছি, তাই না? কিউ দ্বারা প্রকাশ করছি। তো ফাইনালি কিন্তু জিনিসটা আমাদের আসতেছে কিউ ই টু দি পাওয়ার ডিএক্স এর সামেশন। এখানে বলুন তো এখানে ই দ্বারা কি বুঝাইছে? আপনারা তো জানেন যে ই হলো একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। ই এর মান কত, 2.71 এরকম সামথিং চলতেই থাকবে, আনলিমিটেড পর্যন্ত যায়, আপনারা জানেন এটা, ঠিক আছে? এটাকে এক্সপোনেনশিয়াল ধ্রুবক বলা হয় আর কি, এক্সপোনেনশিয়াল। এটা নিয়ে আপনারা লগারিদমের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোতে খুব ভালো মতো পড়ছেন, এবং শুধু লগারিদম না, ত্রিকোণমিতি বা বিভিন্ন ক্ষেত্রে, আবার এই যে এই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস এর ক্ষেত্রেও কিন্তু এটার অনেক প্রয়োগ আপনারা দেখে আসছেন অলরেডি। তো ঠিক আছে, আমি এখন দেখুন আমি কিন্তু বেশি ডিটেইলসে না গিয়ে আমি আপনাদের ফাইনাল সমাধানটা দেখিয়ে দিলাম যে এটা নির্ণয় সমাধানটা হবে এরকম, ঠিক আছে? এই যে কিউ ই টু দি পাওয়ার সামেশন অফ পি ডিএক্স প্লাস সি, সেটা হলো ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস পি ডিএক্স এর সামেশন। ওকে, এটাই হলো এটা নির্ণয় সমাধান, যেটাকে আবার আমরা সাই অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি। এখানে যে চিহ্নটা দেখতেছেন আপনারা, এই চিহ্নটাকে বলা হয় হলো সাই। এটাও একটা গ্রিক অ্যালফাবেট, গ্রিক নাকি ল্যাটিন আমার ঠিক মনে করতেছেন না, সম্ভবত গ্রিক অথবা ল্যাটিন, এই দুইটার একটা, এই দুইটা ভাষার একটা। এই যে আপনার কি বলে সাই বলেন বা সামেশন বলেন বা আপনারা রো বলেন, যেগুলো আছে, তারপরে আবার ওমেগা বলেন, তারপরে হলো সবগুলোই কিন্তু আপনার এই গ্রিক বা ল্যাটিন সম্ভবত এই দুইটার মধ্যে একটা বর্ণ। তো ঠিক আছে, আমরা এখন পরবর্তীতে যাই। পরবর্তীতে এখানে নোট একটা দেখতে পাচ্ছি আমরা, সমীকরণে যদি কিউ ইকুয়াল 0 হয়, ওই যে আমরা দেখছিলাম ওখানে একটা কিউ আছে, তো ওটা যদি ইকুয়াল 0 হয় তো কিউ এর পার্টটা সেখানে চলে যাবে, তার মানে কিন্তু আমার এই পার্টটুকু চলে যাবে, তাই না? এই পার্টটুকু চলে যাবে, তো y ইকুয়াল c হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো অনুরূপভাবে আবার দেখুন যখন px হবে, আমরা আগেরবার py দিয়ে দেখছি, তো এখন px দিয়ে দেখব। সেক্ষেত্রে দেখুন if হবে e টু দি পাওয়ার p dA y এর সামেশন। আগেরটা ছিল যখন হচ্ছে এটা py ছিল তখন এটা ছিল p dx এর সামেশন, আর যখন px হয়েছে তখন এটা হয়েছে p dy এর সামেশন, ঠিক আছে? এবং সমাধান কি হবে আপনারা দেখছেন আগের মতো সেম, তো আমি আর বলতেছি না, আগের মতো জিনিস। এরপরে এখানে একটা অনুসিদ্ধান্ত দেয়া আছে, কি বলছে, যদি অন্তরক সমীকরণটা d dy of x plus px equal q এই আকারে যদি থাকে, তাহলে p এবং q শুধুমাত্র y এর ফাংশন অথবা ধ্রুবক হবে, তবে অন্তরক সমীকরণের আইফটা হবে এরকম। দেখুন
যদি শুধুমাত্র y এর ফাংশন, যেমন এটার কথাই কিন্তু বলা হয়েছে এখানে, এটার কথাই কিন্তু এখানে আমরা আরেকভাবে বলছি, দেখছেন একই কথা আপনাদের বিভিন্নভাবে আমরা বলার ট্রাই করতেছি, বিকজ তাহলে আপনাদের কিন্তু জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। এবং আপনারা জানেন যে এই চ্যাপ্টারগুলোতে কিন্তু থিওরিটিক্যাল পার্টটা অনেক কম, ম্যাথমেটিক্যাল পার্টটাই বেশি। এই জন্য আমরা চেষ্টা করতেছি থিওরিটিক্যাল পার্টটা একটু ডিটেইলসে একটু ইয়া করে পড়ানোর, তাহলে যেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তবে সেই ক্ষেত্রে আমরা আবার প্রমাণগুলোতে যাচ্ছি না, বিকজ প্রমাণগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আমরা জাস্ট হলো যে কনসেপ্টগুলো আপনাদের ডেভেলপ করা দরকার সেগুলোকে আমরা একটু বেশি করে আনার ট্রাই করছি, এখানে ইলাবোরেট করে আনার ট্রাই করছি। এবং সমাধানটা দেখুন একই রকম, কিন্তু এখানে দেখুন সাই অফ ওয়াই, আগেরটা ছিল সাই অফ এক্স। ওকে, এখন বার্নৌলির সমীকরণ আমরা দেখি যে বার্নৌলির সমীকরণ আপনারা বলেন তো যে এটা কি, কই থেকে কেন বার্নৌলির সমীকরণ বলা হচ্ছে? বিকজ বিজ্ঞানী বার্নৌলি নামক একজন বিজ্ঞানী ছিল যিনি এই সমীকরণটা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন, এই জন্য এটাকে বার্নৌলি সমীকরণ বলা হয়। আগেকার যুগের এখানে কিন্তু বিভিন্ন আপনার যে জিনিসগুলো দেখবেন সেগুলো কিন্তু আপনার বিভিন্ন বিজ্ঞানীর নাম অনুসারে আসছে। যেমন আপনারা দেখবেন যে আমাদের যে বাল্বের আপনারা জানেন যে ভোল্টেজ, যেটা ভোল্টেজের একক কি বলুন তো? ভোল্ট। তো ভোল্ট নামটাও কিন্তু একজন বিজ্ঞানীর নাম থেকে আসছে, আলেকজান্ড্রা ভোল্টা। এরকম অ্যাম্পিয়ার, আমরা জানি যে কারেন্ট মাপার একক হলো অ্যাম্পিয়ার, তাই না? অ্যাম্পিয়ারও কিন্তু একজন বিজ্ঞানীর নাম ছিল, একজন বিজ্ঞানীর নাম থেকে অ্যাম্পিয়ার ওয়ার্ডটা আসছে। এরকম বিভিন্ন বিজ্ঞানীর নাম থেকেই কিন্তু এই ম্যাক্সিমাম যে এককগুলা বা ইউনিটগুলা এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আসছে। সেরকম এই সমীকরণটা বার্নৌলির নাম অনুসারে আমাদের এখানে করা হয়েছে। সেখানে বলা হয়েছে যখন পি ও কিউ যদি এক্স এর ফাংশন হয় বা এন এর যে কোনো সংখ্যা হয়, তবে ডি ডিএক্স অফ ওয়াই প্লাস পি ওয়াই সমান কিউ ওয়াই টু দি পাওয়ার এন আকারের সমীকরণকে বলা হচ্ছে বার্নৌলির সমীকরণ, ঠিক আছে? ওকে, আর যদি এক্স এর আচ্ছা এখানে কিন্তু জিনিসটা সেম বলা হয়েছে, এখানে জাস্ট একটা কথা এখানে এক্সট্রা বলছে, দেখুন এন নট ইকুয়াল টু 1, এন এর মান কিন্তু 1 হওয়া যাবে না, ঠিক আছে? দেখেন এন এর মান যদি 1 হয় তাহলে এই জিনিসটা কিন্তু আপনার কিউ ওয়াই এরকম হয়ে যাবে, তাহলে কিন্তু এটা আমাদের হবে না। এন এর মান অবশ্যই 2 3 4 5 এরকম কিছু হতে হবে, ঠিক আছে? তো এখন বার্নৌলি সমীকরণ সমাধান করে নিয়মটা আমরা দেখি যে এই জিনিসটাকে যেহেতু এখানে y টু দি পাওয়ার n আছে, তো এটাকে y টু দি পাওয়ার n দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে এটা রৈখিক অন্তরক সমীকরণে প্রকাশ করা যায়, ঠিক আছে? রৈখিক অন্তরক সমীকরণ আপনারা জানতেন যে সেখানে এই যে জাস্ট এই পার্টটুকু আছে, y টু দি পাওয়ার n ছিল না। তো এখানে যেহেতু y টু দি পাওয়ার n একটা এক্সট্রা গুণ অবস্থায় রয়েছে, এটা দ্বারা আমরা কি করব? ভাগ করে দিব, তাহলে এটা রৈখিক অন্তরক সমীকরণে প্রকাশ করতে পারবো। এবং রৈখিক অন্তরক সমীকরণে আমরা যদি প্রকাশ করতে পারি তাহলে রৈখিক অন্তরক সমীকরণ সমাধানের নিয়ম একটু আগে আপনারা দেখে আসছেন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে সেটা দিয়ে উভয় পাশে গুণ করতে হয়, তারপর ইন্টিগ্রেট করতে হয়, ঠিক সেম ভাবে কিন্তু এটাও সমাধান করা যাবে। তো ঠিক আছে, এখন দেখুন আমরা y টু দি পাওয়ার n দ্বারা কিন্তু এখানে যেটা বলা হয়েছিল যে ভাগ করা হয়েছে, দেখুন ভাগ করা হয়েছে। ভাগ করলে আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম d dx of y ডিভাইডেড বাই y টু দি পাওয়ার n, তাই না? এখন y টু দি পাওয়ার n যদি নিচে থাকে এটাকে কেমন করে লেখা যায়? এটাকে এইভাবে না লিখে ডাইরেক্ট এইভাবে লেখা যায়। আপনারা জানেন ddx of y এর সাথে y টু দি পাওয়ার মাইনাস n, y টু দি পাওয়ার মাইনাস n মানে কি? 1 বাই y টু দি পাওয়ার n, তাই না? আপনারা এটা জানেন। তো ঠিক আছে, এটা নিয়ে আমি আর কথা বলতেছি না। এই পাশেও দেখুন y টু দি পাওয়ার n দ্বারা ভাগ করা হয়েছে, কিন্তু এখানে উপরে y টু দি পাওয়ার 1 আছে, তাই না? এটা y টু দি পাওয়ার 1, তাহলে যখন ভাগ করব তখন কি হবে? পাওয়ার বিয়োগ হয়ে যায়, এজন্য y টু দি পাওয়ার 1 মাইনাস n হয়ে গেছে, দেখছেন? তো আর এই পাশে তো ভাগ করলে তো y টু দি পাওয়ার n কাটাকাটি হয়ে কিছুই থাকে না, শুধু 1 থাকে। এবং এই যেহেতু কিউ গুণ অবস্থায় আছে তো কিউ হলো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দিয়ে আমরা দেখুন এই যে y টু দি পাওয়ার 1 মাইনাস n এই পার্টটাকে আমরা v হিসেবে ধরলাম, ধরে আমরা কি করলাম? এইখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে ফাইনালি দেখুন কি আসে। ফাইনালি আমরা এই যে এই দুইটা সমীকরণ থেকে কি পাচ্ছি দেখুন যে কি হচ্ছে, এই যে এই পার্টটা 1 মাইনাস n কিউ এবং ddx অফ v প্লাস 1 মাইনাস n pv, এই দুইটা কিন্তু এখানে ইকুয়াল আসতেছে, ঠিক আছে? ইকুয়াল যদি আসে তাহলে সেখান থেকে z এবং x দ্বারা প্রকাশিত রৈখিক অন্তরক সমীকরণ এখানে চলে আসছে। তো এইটাই আমাদের কিন্তু সেই z এবং x দ্বারা প্রকাশিত রৈখিক অন্তরক সমীকরণ। z এখানে অ্যাকচুয়ালি এটা হবে v, যেহেতু আমরা এখানে v ইউজ করছি। আবার আপনারা যদি z ইউজ করতেন, মানে এটাকে যদি আপনারা z বলতেন, সেক্ষেত্রে আপনারা এখানেও এই যে v এর জায়গায় z হয়ে যেত, এবং সেক্ষেত্রে আপনারা এই যে v এর জায়গায় z হতো, আপনারা এখানে বলতে পারতেন যে z। তো এখানে যেহেতু আমরা v ইউজ করছি সেই জন্য আমরা এখানে বললাম v এবং x দ্বারা প্রকাশিত। দেখুন v আছে, x আছে, তাই না? v আছে, এরপরে হলো এইভাবে এটা প্রকাশিত। তো ঠিক আছে, এবার এখানেও একটা নোট আছে যে n ইকুয়াল যদি 0 হয় তাহলে সমীকরণটি d dx of y plus py equal q এই আকারে রূপান্তর হয়।
ঠিক আছে, এখন তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই জিনিসটা আপনাদের একটু মনে রাখা লাগবে, মানে আগের দুইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবং এখানে আরেকটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা দেখতেছি তিনটা, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরগুলো আপনাদের একটু জানা লাগবে, তাহলে আপনাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যারা আপনারা জানেন যে গুণ করতে হয়, গুণ করলাম, দেখুন উভয় পাশে গুণ করা হয়েছে, এই যে দেখুন এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেক টার্মের সাথে এই যে দেখুন গুণ হয়ে গেছে। তো ঠিক আছে, গুণ করার পরে আমরা কি করি যে আমরা জানি যে কমন টমন যেগুলো যা কিছু করা যায় করার পরে আমরা ইন্টিগ্রেট করে দিলাম। ইন্টিগ্রেট করার পরে ফাইনালি যেটা আসলো এইটাই কিন্তু আমাদের নির্ণয় সমীকরণের সমাধান। ঠিক আছে, ওকে। তাহলে এখন বার্নৌলির সমীকরণ সমাধান নির্ণয়ের কার্যপদ্ধতি কেমন করে সমাধান করব সেটার আমরা একটা সামারি নিয়ে আসি। প্রথমে y টু দি পাওয়ার n দ্বারা ভাগ করতে হবে, যেটা আমরা ওখানে আমরা একটু আগে দেখে আসলাম। তারপর সমীকরণটিকে d dx অফ y প্লাস py প্লাস q আকারে সাজাতে হবে। ঠিক আছে, যদি মনে করেন যে এই পার্টটা আগে থাকে বা এটা আগে পরে থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এইভাবে সাজাবেন। তারপর d dx এর সহগ 1 বানাইতে হবে, অর্থাৎ এইটার সাথে যেন কোনো কিছু গুণ অবস্থায় না থাকে। ঠিক আছে, যদি কিছু থাকে তাহলে সেটাকে ভাগ করে দিতে হবে এবং মধ্যপদ py আকারে থাকবে। মধ্যপদ যেটা সেটা হলো py থাকবে, অর্থাৎ y এর সহগ কি হবে p। তারপরে কি হবে, মধ্যপদ y যেটা সেটা সহগ p, যেটা আমি একটু আগে বললাম, সেইটা দ্বারা সমীকরণের if টা বের করে ফেলবেন। if টা আপনারা জানেন যে e টু দি পাওয়ার p dx এর সামেশন দ্বারা বের করতে হয়। তারপরে if দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে সমীকরণটাকে, পরে x এর সম্পর্কে সমাধান করলেই সমাধানটা পাওয়া যাবে, অর্থাৎ আগের মতো করে সমাধান করলেই আপনি কিন্তু সমাধানটা পেয়ে যাবেন। এবং এগুলো সমাধান করার সিস্টেম আপনারা কিন্তু বিগত 2-3টা চ্যাপ্টার ধরে আপনারা দেখে আসতেছেন। তো ঠিক আছে, আমরা এখন একটা উদাহরণ দেখি। d dx of y plus y equal x। তো এটাকে আমরা কিভাবে করব, প্রথমে আপনারা জানেন যে আমরা দিয়ে আমরা হলো প্রথমে সাধারণত লিখে দেওয়ার চেষ্টা করি যে সমীকরণটা কি আছে, তারপরে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব। এখানে দেখুন y এর এখানে আমরা একটু আগে দেখে আসলাম কি করতে হবে, d dx of y plus py equal হলো q, এরকম আকারে সাজাইতে হয়, আপনারা জানেন। সাজানোর পরে মধ্যপদ থাকে হলো py, যেটার y এর সহগ কি p, এটা সেটা অনুসারে এখানে y এর সহগ কত হবে 1। তো এইটা দ্বারা কি করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে। দেখুন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বের করলাম, e টু দি পাওয়ার p dx থাকে, তাই না? তো p এর মান এখানে যেহেতু কি এটার সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে 1, এই জন্য দেখুন 1 dx হচ্ছে ইন্টিগ্রেশন হয়েছে, এবং এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, e টু দি পাওয়ার x হয়, আপনারা এটা কিন্তু জানেন। তো কারণ 1 কে ইন্টিগ্রেশন করলে x হয়, তো ফাইনালি কিন্তু e টু দি পাওয়ার x আসতেছে। এখন আপনারা জানেন যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরদের উভয় পাশে গুণ করে দিব, মানে এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ যেটা, এটাকে আমরা গুণ করে দিলাম। দেখুন গুণ করে দিচ্ছি, এই যে e টু দি পাওয়ার x এখানে আসলো, এখানে আসলো, গুণ করে দিলাম। এরপর আমরা কি করব, ইন্টিগ্রেট করে দিব। তো ইন্টিগ্রেট করলে কি হবে, এই ইন্টিগ্রেশন এবং এই যে d dx এই পার্টটার কিন্তু এখানে এই পার্টগুলো চলে যাবে, থাকবে হলো y e টু দি পাওয়ার x। দেখুন y e টু দি পাওয়ার x আর থাকলো হলো d, এবং এই পাশে থাকতেছে হলো x e টু দি পাওয়ার x যেটা সেটা। ঠিক আছে, এই যে ইন্টিগ্রেট করা হয়েছে, এখানে আমি ইন্টিগ্রেটিং এই জায়গা থেকে ইন্টিগ্রেশন করা হয়েছে, করলে তারপরে দেখুন ফাইনালি ইন্টিগ্রেশন কমপ্লিট করলাম আমরা। এই যে এই পাশে ইন্টিগ্রেশনটা তো হয়ে গেছে, বাট এই পাশের ইন্টিগ্রেশনটা কিন্তু আমার কমপ্লিট হয়নি, তো এই জন্য আমি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেললাম। দেখুন, এবং ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন যে সাথে একটা কনস্ট্যান্ট যুক্ত হয়, এই জন্য কনস্ট্যান্ট আমরা দিয়ে দিলাম। তো এই যে যেটা পাইলাম আমরা x মাইনাস y মাইনাস 1 ইনটু e টু দি পাওয়ার x, এটা কিভাবে করলো বলুন তো, e টু দি পাওয়ার x এর ফাংশনগুলোকে সবগুলো একপাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে e টু দি পাওয়ার x কমন নিলাম, নিলেই কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাব। এটাই হলো সেই নির্ণয় সমাধান। তো এখন আপনারা দেখতেছেন 14.3, যেখানে আমরা দেখতেছি রৈখিক অন্তরক সমীকরণের বিভিন্ন সমস্যাবলীর সমাধান। তো আপনারা জানেন যে আমাদের এতক্ষণ থিওরি পড়া শেষ হয়েছে, এখন আমরা ম্যাথ করা শুরু করব। ম্যাথের মধ্যে 3টা সেগমেন্ট, এর মধ্যে প্রথম হলো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্ট। তো আমরা প্রথম প্রশ্নটা দেখতেছি যে রৈখিক সমীকরণ কাকে বলে। আপনারা অলরেডি যদি আমার থিওরি পার্টটুকু দেখে থাকেন এবং খাতা কলম নিয়ে যদি নোট করতে থাকেন, তাহলে আপনারা জানেন যে রৈখিক সমীকরণ কাকে বলে, সেটা আমাদের অলরেডি জানা হয়ে গেছে। এই আকারের সমীকরণ করে এখানে 1 নম্বর সমীকরণটা কোনো প্রয়োজন না। সমীকরণকে রৈখিক অন্তরক সমীকরণ বলা হয়, যেখানে p এবং q কেবলমাত্র x এর ফাংশন বা ধ্রুবক। যদি y থাকে তখন x এর ফাংশন, এবং যদি এইটা x হয় তখন এটা হবে y এর ফাংশন। এবং এরপরে দেখুন d dx of y plus py সমান q, এটা আপনারা জানেন যে রৈখিক অন্তরক সমীকরণ। এই সমীকরণটার সমাকলনীয় উৎপাদক কত, এটা কিন্তু একদম ডাইরেক্ট জ্ঞানমূলক প্রশ্ন। আপনারা জানেন যে e টু দি পাওয়ার সামেশন অফ p dx। নেক্সট প্রশ্ন আমরা দেখি বাউন্ডারি সমীকরণ কাকে বলে। দেখুন এই যে এখানে একটা জাস্ট y টু দি পাওয়ার n বাড়ে এবং n নট ইকুয়াল টু 1 লিখতে হয়, তাই না? এটাও আপনারা জানেন, বিকজ এগুলো সম্পর্কে আলোচনা অলরেডি হয়ে গেছে।
তো সমাকলনীয় উৎপাদক এখানে একটা দেয়া আছে, দিয়ে বলছে যে এটার মান কত, ই টু দি পাওয়ার dx বাই x অফ সামেশন মাইনাস, যেটা সামেশন আপনারা জানেন যে 1 বাই x এর সামেশন হলে কি হয়, সেটা log x হয় এখানে, তাই না? এই যে দেখুন, এই জন্য এখানে কিন্তু এই যে 1 বাই x, এটা এখানে আমরা কিভাবে লিখতে পারি, 1 বাই x dx মানেই তো এটা, তাই না? তো এই dx বাই x, 1 বাই x dx মানেই তো এই dx টা আসলে উপরে গুণ হয়ে যাচ্ছে, তার মানে dx বাই x হচ্ছে। তো এইটা সেইটাই এখানে হলো, হওয়ার পরে দেখুন সেটা তার মানে এখন আমরা দেখতেছি log, এই যে দেখুন log হইছে, যেহেতু মাইনাস আছে তো মাইনাস হলো। এবার আপনারা জানেন যে এখানে e এবং এখানে আছে log, দুইটা এখানে কাটাকাটি যাচ্ছে, এবং এই যে দেখুন x এর এখানে কি হচ্ছে, এটা যেহেতু মাইনাস আছে এজন্য x টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে। -1 হলে এই যে দেখুন এই দুইটা কাটাকাটি যে x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার -1 মানে আপনারা জানেন যে 1 বাই x, তাই না? ওকে, তো e টু দি পাওয়ার লগ হলে কি হয়, দুইটা কাটাকাটি হয়ে যায়, তাই না? আপনারা এটা কিন্তু অলরেডি জানেন, এবং লগারিদমের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে আপনারা অনেক সুন্দর মতোই জানেন। অ্যাকচুয়ালি এখানে লগ না, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল হলো ln, ঠিক আছে? কিন্তু এখানে আমরা এটাকে জেনারেলি আমরা লগ হিসেবেই চিন্তা করে এখানে করি, আপনাদের বইয়ে এখানে লগ দিয়েই করা হয়েছে, যদিও এক্স্যাক্টলি এটা হবে হলো লন, বিকজ আমরা জানি যে লগের ক্ষেত্রে কিন্তু বেস ln এর ক্ষেত্রে বেস হলো হয় ই হয়, কিন্তু লগ এর ক্ষেত্রে বেস কিন্তু হয় কোনো সংখ্যা 10 20 30 2 2 5 এইরকম টাইপের কোনো সংখ্যা, জেনারেলি 10 হয় আর কি। এই জন্য আসলে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল ln, বাট এখানে বইয়ে আপনাদের বই সব জায়গায় লগ হিসেবেই করা আছে, আপনারা লগ হিসেবেই করতে অভ্যস্ত, এই জন্য আমরা এখানে লগ দিয়ে করেছি জিনিসটা। ওকে, তো নেক্সট প্রশ্নে আমরা যাই, ddx অফ y প্লাস y বাই x ইকুয়াল x স্কয়ার, এইটার সমাকলনীয় উৎপাদক কত? তো আমরা জানি যে সমাকলনীয় উৎপাদকের যে ইয়াটা আছে ই টু দি পাওয়ার dx এর dx এর সামেশন, তারপরে সেখানে আমরা ক্যালকুলেশন করে দেখি যে x এর সামেশন করলে কি হবে। আপনারা জানেন যে x এর এখানে পাওয়ার আছে x টু দি পাওয়ার 1, অ্যাকচুয়ালি এটাকে dx মানে হলো যে উপরে কি হয়, পাওয়ার 1 যোগ হয়, তার মানে 1 প্লাস 1, নিচে কি হয়, নিচে এই যে 1 যেটা সেটার সাথে আরো 1 যোগ হয়, তার মানে x স্কয়ার বাই 2 হয়। তারপরে x স্কয়ার বাই 2 হইছে, এটা কাটা গেছে, থাকলো হলো e টু দি পাওয়ার x স্কয়ার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখতেছি dx অফ y প্লাস y বাই 1 বাই x স্কয়ার সমান tan ইনভার্স বাই 1 প্লাস x স্কয়ার সমীকরণের সমাকলনীয় উৎপাদক বা ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা বের করতে বলছে। তো ঠিক আছে, আমরা দেখুন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কি হয়, এই যে y এর যেটা আমরা জানি যে dx অফ y প্লাস py সমান q আকারে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে y এর সহগ অর্থাৎ p যেটা, সেটাকেই কিন্তু আমরা এই যে এখানে বসাই, তাই না? তো এখানে দেখুন y এর সহগ এখানে কত হচ্ছে, এইটা যদি আমি লিখি এইভাবে y ইনটু 1 বাই 1 প্লাস x স্কয়ার হয়, এইভাবে লিখি আমরা, তাহলে দেখুন যে এইটা হলো p এর ভ্যালু, তাই না? এই দেখুন p এর ভ্যালুটা এখানে লেখা হয়েছে p dx, ইন্টিগ্রেশন করা হয়েছে, তো এইটাকে ইন্টিগ্রেশন করলে হয় হলো tan ইনভার্স x। তো ইন্টিগ্রেশন আপনারা অলরেডি ইন্টিগ্রেটিং কোনটা ইন্টিগ্রেশন করলে কি হয় সেটা কিন্তু অলরেডি আপনাদের ম্যাথমেটিক্স 2 এর যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো থেকে খুব ভালো মতো জেনে থাকার কথা। তো এই যে আমি বলতেছিলাম যে ক্যালকুলাসে কিন্তু প্রায় অনেক সূত্র আছে, অনেক ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলো আপনাকে ভালো মতো জানতে হবে, ভালো মতো আয়ত্তের মধ্যে আনতে হবে, একদম ছোটস্থ করে ফেলতে হবে, তাছাড়া কিন্তু আসলে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য। তো এই জন্য আপনারা সবগুলো সূত্র আমি বারবার বলে থাকি যে আপনারা খাতায় নোট করবেন, খাতায় নোট করে ফেলতে পারেন, তারপরে সেটা আপনি একটা ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে রাখতে পারেন, আপনি সাথে মনে করেন সাথে করে নিয়ে গেলেন, বাইরে গেলেন, পকেটে রাখলেন, পকেট থেকে মাঝে মাঝে বের করে দেখলেন, বা আপনি বাসার মধ্যে ওয়ালের মধ্যে লাগিয়ে দিলেন, এইভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি ভাবে বিভিন্ন ট্রিক্স এর মাধ্যমে আমরা কিন্তু ম্যাথমেটিক্সে ভালো করতে পারি। তো ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা দেখি। এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো সেগমেন্টের মধ্যেই আছি, 1 প্লাস x স্কয়ার ddx অফ y প্লাস y সমান tan ইনভার্স x, এইটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? তো ঠিক আছে, এটাকে আমরা যদি করি তো ফার্স্টে আমাদের কি করতে হবে, এই যে দেখুন এখানে তো এখানে গুণ করতে হবে, মানে এই যে ddx অফ y এর সাথে 1 গুণ হচ্ছে, তার মানে 1 গুণ হলে তো কিছু লেখা দরকার নেই, পরবর্তীতে আবার ddx অফ y এর সাথে এই যে x স্কয়ার এটা গুণ হচ্ছে, তারপরে হলো আমরা কি করব, আচ্ছা এখানে গুণ করা হয়নি, এখানে অ্যাকচুয়ালি কি করা হয়েছে বলুন তো দেখি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে 1 প্লাস x স্কয়ার দ্বারা এখানে ভাগ করা হয়েছে। তো 1 প্লাস x স্কয়ার দ্বারা ভাগ করলে এটা তো এখানে এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি গেলে তো শুধু ddx অফ y টা থাকে, এখানে 1 প্লাস x স্কয়ার ভাগ অবস্থায় চলে আসছে, সাথে y গুণ হয়েছে, এখানে tan ইনভার্স সাথে 1 প্লাস x স্কয়ার ভাগ হয়ে চলে আসছে। তার মানে আপনারা পাশে কিন্তু অবশ্যই সাইড নোট লিখে দিবেন যে 1 প্লাস x স্কয়ার দ্বারা ভাগ করে, এই কথাটা বা 1 প্লাস x স্কয়ার দ্বারা ভাগ, অথবা 1 বাই 1 প্লাস x স্কয়ার দ্বারা গুণ, দুটোই কিন্তু একই কথা, বাট
সাইড নোটে কিন্তু এটা মোটামুটি আপনাদের দেয়াটা উচিত, বিকজ এটা না দেয়া থাকলে হঠাৎ করে কিন্তু মানুষ যে কেউ কনফিউশনে পড়ে যেতে পারে যে অ্যাকচুয়ালি এখানে কি করা হয়েছে। তো এই জন্য টিচারও কিন্তু কনফিউজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই চেষ্টা হবে টিচার যেন কনফিউজ না হয়, সেক্ষেত্রে কিন্তু টিচারের আপনার সম্পর্কে ইমপ্রেশনটা খারাপ আসে। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে যেখানে যে কাজটা করেছেন সেটা পাশে সাইড নোট দিয়ে দেখিয়ে দেওয়ার। তো ঠিক আছে, এখন সমীকরণটির আইএফ আমরা দেখতেছি যে ওয়াই এর সাথে যেটা থাকে ওয়াই সহগ, সেটাকেই আমরা এই ই টু দি পাওয়ার ডিএক্স এর সামেশনের এখানে দিয়ে দেই। তারপরে দেওয়ার পরে জানেন যে 1 + 1 x² dx এর ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x হয়। ওকে, তার মানে আমরা এখানে সূত্রটা কি বলুন তো, 1/1 + x² dx এটাকে ইন্টিগ্রেশন করলে হয় হলো tan ইনভার্স x। এই যে ইকুয়েশনগুলো, এগুলোর কথাই আমি বলতেছিলাম, আপনাদের কিন্তু সবগুলো জানতে হবে যে কোনটা করলে tan ইনভার্স x, কোনটা করলে sin ইনভার্স x, সবগুলো কিন্তু মোটামুটি মিল আছে, একটার সাথে একটা প্যাচ লেগে যেতে পারে। এই জন্যই কিন্তু বলা হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ফর ম্যাথমেটিক্স। ওকে, নেক্সট ওয়ান আমরা দেখি d dx of y plus y tan x minus sec x সমান 0। এইটা সমাকলনীয় উৎপাদক, যেটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়, বের করতে বলছে। তো যেহেতু এখানে আমরা দেখতেছি y এর সাথে tan x আছে, তো এই জন্য tan x উপর হয়ে গেছে। দেখুন সবগুলো সেম টাইপের অঙ্ক, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো tan x কে ইন্টিগ্রেশন করলে হয় কি log sec x, এটা আপনাদের কিন্তু জানা লাগবে। তো ই আর log এখানে কাটাকাটি গেল, থাকলো হলো sec x। ওকে, নেক্সট প্রশ্নে আমরা দেখি d dx of y plus py সমান qy to the power n, যেখানে n not equal to 1। এটা কি বলুন তো, এটা একটা হলো বার্নৌলি সমীকরণ, আপনারা জানেন। এইটা সমাকলনীয় উৎপাদক, এটা কিন্তু ডাইরেক্ট একটা কি আপনার জ্ঞানমূলক প্রশ্ন। বার্নৌলি সমীকরণ, এটাকে y to the power n দ্বারা প্রথমে ভাগ করতে হয়, আপনারা জানেন। তারপরে কিন্তু এটাকে সমাকলনীয় উৎপাদক বের করতে হয়। ওকে, তারপরে cos square x dx of y plus y equal tan x, এই সমীকরণের সমাকলনীয় উৎপাদক এখানে আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা জানি যে d dx of y, যেটা এটা সহগ 1 রাখতে হবে, অর্থাৎ এটার সাথে কিন্তু কোনো কিছু গুণ অবস্থায় রাখা যায় না। এই জন্য কিন্তু আমরা cos square x দিয়ে কিন্তু আমরা ভাগ করে দিচ্ছি সব পাশে, তাই না? এখন ভাগ করলে এখানে তো cos square x দ্বারা ভাগ করলে, এটা যেহেতু অতি সংক্ষিপ্ত, আমরা এখানে একটু শর্টকাটে করে ফেলতে পারি। এখানে দেখুন y/cos square x, এখন 1/cos x মানে আমরা জানি যে sec x, তো 1/cos square x মানে sec square x, দেখুন sec square x হয়ে গেছে। এখানেও তারপরে কিন্তু সেম কাজটা হয়েছে। এখন আমরা বলতে পারবো যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোথায়, এই যে এটাকে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে দিতে হবে। তো এটাকে ইন্টিগ্রেটিং করলে দেখুন এই যে আমরা জানি যে tan x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec square x, এবং sec square x কে ইন্টিগ্রেশন করলে হয় tan x, কারণ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা আরেকটা উল্টা, আপনারা জানেন। তো ঠিক আছে, आंसर আমরা কিন্তু পেয়ে গেছি। পরবর্তী প্রশ্নে আমরা যাই। আমরা এর সঙ্গে সঙ্গে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্ট কিন্তু শেষ করে ফেললাম। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্টে চলে আসছি। তো প্রথম প্রশ্ন আমরা দেখতেছেন যে 1 + y² dx = tan ইনভার্স y minus x dy। তো আমরা প্রথমে সমীকরণটা লিখলাম, লেখার পরে যেহেতু আপনাদের বলছিলাম যে কি করতে হবে, dy/dx টাকে প্রথমে একপাশে একসাথে আনতে হবে, মানে আমাদের একটা dy/dx লাগবে যোগ py/px কিছু একটা থাকবে সমান q, এরকম ফরম্যাটে আমাদের আনতে হবে জিনিসটা। তো এরকম ফরম্যাটে আনতে হলে আবার তো dy/dx লাগবে অথবা dx/dy লাগবে, এরকম কিছুটা লাগবে। এইজন্য দেখুন যে dx/dy আমরা করার জন্য কি করছি, সব পাশে dy দ্বারা ভাগ করে দিয়েছি। ভাগ করলে কিন্তু জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, দেখুন ভাগ করলাম, ভাগ করার পরে আবার 1 + y² দ্বারাও কিন্তু আমরা উভয় পাশে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, ভাগ করে দিলাম। এইখানে পাশে আপনারা সাইড নোটটা দিয়ে দিবেন যে আমরা কি করছি, এখানে dy * 1 + y² দ্বারা আমরা ভাগ করছি। তো ঠিক আছে, ভাগ করা হলো। ভাগ করার পরে তারপরে আমরা কি করলাম, এই যে এইটাকে এই পাশে নিয়ে আসছি, tan ইনভার্স থেকে এক পাশে রাখলাম, বাকি জিনিসটাকে এক পাশে নিয়ে আসলাম। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দেওয়ার পরে এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। আমরা দেখতেছি যে এখানে x এর সঙ্গে রয়েছে 1/1 + y²। তো তার মানে এটা হলো এই যে এটা হলো এই ফরম্যাটে আসছে। এই ফরম্যাটে আসলে এখানে হলো p যেটা, সেটাকেই তো আমরা জানি e টু দি পাওয়ার p dy হোল ইন্টিগ্রেশন, এটাই তো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এই জন্য সেই কাজটা এখানে করা হয়েছে। এখন আপনারা tan ইনভার্স y সমান যেটা হয়, সেটা আগের মেথডেও দেখছেন যে এটাকে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স হয়। তো ঠিক আছে, সমীকরণে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পরে আমরা এখন কি করব, আপনারা জানেন যে এই যে 1 নম্বর সমীকরণ যেটা আমরা করছি, এইটাকে আমরা সবগুলো টার্মকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করব। বিকজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে সেই ফ্যাক্টর যেটা দ্বারা একটা অসমাকলনযোগ্য সমীকরণকে গুণ করলে সেটা সমাকলনযোগ্য হয়। অর্থাৎ এই যে এটা একটা অসমাকলনযোগ্য সমীকরণ ছিল, সেটাকে আমরা এখন সমাকলনযোগ্য করার জন্য কিন্তু এটা আমরা গুণ করছি। দেখছেন, আপনি যদি থিওরিটা ভালো মতো জানা থাকে আপনার, তাহলে কিন্তু আপনি ম্যাথটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু আপনারা ধরতে পারবেন, ক্যাচ করতে পারবেন। এই জন্য আমি থিওরিটা ম্যাথের জন্য থিওরি পড়াটা আমি গুরুত্ব দিয়ে থাকি।
তো ঠিক আছে, এখন আপনারা 1 নংকে গুণ করলেন, গুণ করার পরে দেখুন যে e টু দি পাওয়ার tan ইনভার্স y দ্বারা এই যে দেখুন গুণ করা হচ্ছে, এখানে গুণ হয়েছে, গুণ হওয়ার পরে এরপর আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলাম, এই যে দেখুন এখানে তো এই dy আর এখানে এটা তো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাওয়ার পরে কারণ ইন্টিগ্রেশনের সাথে এটা বাদ হয়ে যায়, থাকলো হলো শুধু এই পার্টটা, তো এই পার্টটা হলো সেম, আর এই পাশে হলো ইন্টিগ্রেশন হবে, তো ইন্টিগ্রেশনটা হলো, এবং আমরা এই যে এটা গুণ অবস্থায় যেহেতু আছে আমরা এক পাশে নিয়ে আসার চেষ্টা করছি, মানে এটাও উপরে আছে, এটা কারণ এটা নিচে আছে কি 1, তো 1 এর সাথে 1 প্লাস y স্কয়ার গুণ করলে তো 1 প্লাস y স্কয়ারই হয়, আপনারা জানেন, আবার এটার সাথে এটা গুণ করলে এটা হয়, সেটাও আপনারা জানেন, তো হইলো। হওয়ার পরে ইন্টিগ্রেশন এখন আমরা এখানে করি, আমরা এই ইন্টিগ্রেশনটা করার জন্য দেখুন z ইকুয়াল tan ইনভার্স y আমরা ধরে নিলাম, তো z ইকুয়াল যদি tan ইনভার্স y হয় তাহলে কি হয়, dz সমান 1 প্লাস y স্কয়ার dy, মানে জাস্ট কি করা হয়েছে, ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, dz বাই dy সমান হলো dz বাই dy সমান tan ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলুন তো, 1 বাই 1 প্লাস y স্কয়ার, তারপরে কি হয়েছে, এই ডিওয়াইটাকে এই পাশে গুণ করে নিয়ে যাওয়া হয়েছে, ভাগ অবস্থায় আছে এই পাশে গুণ হয়ে গেছে, তাহলে কিন্তু এই টার্মটা চলে আসে। আপনারা এটা জানেন, এই রকম জিনিস আপনারা বারবার করেছেন, সো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা কি করব, এই যে এখান থেকে tan ইনভার্স y যেখানে এখানে আছে, যেমন এখানে একটা আছে, সেখানে আমরা z বসাবো, এবং 1 বাই 1 প্লাস y স্কয়ার dy যেখানে আছে সেগুলোতে আমরা কি করব, dz বসাবো, তো আমরা সেটাই বসালাম, দেখুন ফাইনালি z টু দি পাওয়ার z dz হয়ে গেল। আপনারা মানগুলো বসাবেন, বসানোর পরে দেখবেন যে এরকম আসতেছে, আসার পরে আমরা তারপরে কি করব, এখানে ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করে পরবর্তীতে আমরা যেহেতু এটা আমরা কি ধরছিলাম, z ইকুয়াল আমরা tan ইনভার্স y ধরছিলাম, তো আমরা কি করতে হবে, আবার মানটাই ফিরে দিতে হবে, তো আমরা ফাইনালি আবার দেখুন মানটা কিন্তু ফিরে গেছে, tan ইনভার্স y e টু দি পাওয়ার tan ইনভার্স y মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স y প্লাস c, দেখছেন, এবং এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, আপনারা অলরেডি কিন্তু আগের যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে জানেন যে ইন্টিগ্রেশন, আপনাদের ইন্টিগ্রেশন সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। তো ঠিক আছে, তারপরে ফাইনালি আমরা এখানে মানগুলো আবার বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে যেটা পাবো সেটাই, এরপরে কি করলাম, আমরা e টু দি পাওয়ার যেগুলো আছে সেগুলোকে একপাশে আনলাম, এবং একপাশে আসার পরে কমন নিলাম, নেওয়ার পরে যেটা আসলো সেটাই হলো আমাদের নির্ণয় সমাধান। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই, d dx of y plus y by x সমান y স্কয়ার, এটা কিন্তু খুবই সহজভাবে দেয়া আছে, আপনারা দেখতেছেন যে এখানে p এর ভ্যালু হলো কি হবে, y, তাই না? তো এখানে আমরা কি করলাম, প্রথমে z ইকুয়াল 1 বাই y ধরে নিলাম, কারণ এখানে আমরা y ও দেখতেছি, আবার এখানে আবার x ও দেখতেছি, সো একটা ঝামেলা হয়ে গেছে, তো ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কি করব, এখানে p কিন্তু আমরা এখানে ডাইরেক্ট বলতে পারবো না যে y বা x যে কোনো একটা ডাইরেক্ট বলতে পারবো না, সেই জন্য আমরা যেন বলতে পারি সেই জন্য আমরা কি আবার এখানে একটা y স্কয়ার আছে, সো আমরা কিন্তু এখনো বলতে পারতেছি না যে মধ্যপদ, এখানে মধ্যপদ কোনটা বা তার সহগ কোনটা, সেটাতে আমাদের কনভার্ট করে আনার জন্য আমাদের কি করতে হবে, ধরতে হবে যে 1 বাই y সমান হলো z। এই যে কি ধরবেন না ধরবেন, কেমন করে করবেন, সেই জিনিসগুলো এগুলো দেখুন, এই যে এখানে y স্কয়ার আছে, এখানে y আছে, এখান থেকে আমরা বলতে পারতেছি যে এটা 1 বাই y আমাদের ধরতে হবে। এগুলো কিন্তু আপনার এক্সপেরিয়েন্সের ব্যাপার, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু একটা বলতে পারবেন, আর যদি বেশি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে এসে আপনি বুঝতে পারবেন না যে এখানে আমি আসলে কোনটা ধরবো। তো ঠিক আছে, এরপরে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, আপনারা জানেন ডিফারেন্সিয়েশন কেমন করে করতে হয়, করার পরে একপাশে নিয়ে আসলাম, একপাশে নিয়ে আসার পরে আমরা সেখান থেকে কিন্তু ফাইনালি এই যে একটা ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, তাই না? এই যে এখানে আমরা এই সমীকরণটাকে চেঞ্জ করে কিন্তু এটা বানিয়ে ফেললাম। তো এইটা বানানোর পরে এখন আমরা কিন্তু বলতে পারতেছি যে এখানে আমাদের এই যে -1/x এইটা হলো আমাদের ওই যে e টু দি পাওয়ারের মধ্যে উপরে যাবে, দেখছেন e টু দি পাওয়ারের মধ্যে উপরে এটা চলে গেছে, তো এটা চলে আসলো, আসলে e টু দি পাওয়ার -log x মানে হলো 1/x হয়ে গেল, তাই না? এটা এই যে মাইনাসটা এখানে দেওয়া হয়নি, এখানে একটা মাইনাস হবে, তো ঠিক আছে, মাইনাস হলো, মাইনাস হওয়ার পরে এই যে এই ই এবং এই লগটা এখানে কাটা গেছে, এবং আপনারা জানেন যে -x মানে হলো x টু দি পাওয়ার -1, তারপরে এই যে 1/x হয়ে গেল। তো ঠিক আছে, এটা হওয়ার পরে এখন আমরা এক নম্বরে কি করব, আমরা জানি যে এখন ইন্টিগ্রেশন ফ্যাক্টর দ্বারা উভয় পাশে গুণ করতে হবে, তাহলে এটা সমাকলনযোগ্য হবে। তো ঠিক আছে, আমরা উভয় পাশে গুণ করলাম, এই দেখুন 1/x দেখতেছি আমরা, আবার এখানে অলরেডি একটা 1/x আছে, এজন্য 1/x² হয়ে গেছে, গুণ করার পরে এখানে দেখুন 1/x হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের আগে আমরা এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এর কারণ এটা কিন্তু সেম জিনিস, এইভাবে লিখলাম, লেখার পরে এখন আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন এই পার্টটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, লগ হবে, আপনারা জানেন। তো লগ হলো এবং সাথে একটা কনস্ট্যান্ট টার্ম হয় ইন্টিগ্রেশন করলে, সেটাও আপনারা জানেন। তো এই যে ফাইনালি যেটা পাইলাম আমরা, এইটাকে একপাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাই হলো সেই নির্ণয় সমাধান, এটাই হলো সেই নির্ণয় সমাধান। কারণ এই যে এখানে কি করছি বলুন তো, z সমান হলো 1/y এখানে আমরা দেখতেছি, তো z এ যদি আপনি রাখেন অ্যানসারটা, তাহলে কিন্তু আপনার এখানে মার্ক কাটবে, বিকজ আপনার এখানে কিন্তু এটা y x এটা সাপেক্ষে করতে বলা হয়েছে, এখানে কিন্তু z এর সাপেক্ষে করতে বলা হয়নি, এজন্য ফাইনালি আমাদের z সমান যে 1/y সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, ওকে।
পরবর্তী ম্যাথ দেখি, ডি ডিএক্স অফ ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান এক্স স্কোয়ার, যখন এক্স ইকুয়াল 1 ওয়াই এবং y ইকুয়াল 1 এরকম হবে, সেই ক্ষেত্রে আমাদের সমাধানটা করতে হবে। তো আমরা প্রথমে সমীকরণটা লিখে নিলাম, লেখার পরে আমরা এখানে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা দেখতেছি যে এই যে দেখুন 1/x এটা হলো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এইটা দ্বারা আমরা এখানে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার করার পরে এই যে লগ এবং ই কাটাকাটি গেল, থাকতে হলো শুধু x, এটাই হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম, এবং এটা দ্বারা আমরা উভয় পাশে এবার গুণ করে দিলাম। গুণ করার পরে এখন আমরা জানি যে ইন্টিগ্রেশন করতে হবে। তো এই যে এইটা মানে হলো কি ডি ডিএক্স অফ ওয়াই এক্স, আপনারা জানেন ইউভি এর সূত্র আর কি, ডি ডিএক্স অফ ইউভি যদি হয় তাহলে আপনারা জানেন যে প্রথমে ইউ কে রেখে ভি কে ইন্টিগ্রেশন করতে হয়, তারপরে ভি কে রেখে ইউ কে ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? ডি ইউ বাই ডিএক্স, এখানে কিন্তু এই যে এই পার্টটা কিন্তু এখানে এটার সাথে মিলছে, এজন্য আমরা কিন্তু এই যে এখানে কনভার্ট করে নিয়ে আসছি, ঠিক আছে? মানে এখানে এইটা দেয়া ছিল, আমরা এখানে চলে আসছি। ওকে, এগুলো আপনারা অলরেডি অনেক করছেন, সো আমি আর কথা বাড়াচ্ছি না। আমরা কি করলাম, ডাইরেক্ট সমাকলন করে দিলাম। সমাকলন করলে এই পাশটা কাটাকাটি যাচ্ছে এবং এই পাশে সমাকলন হবে। সমাকলনের এটা খুবই ইজি, আপনারা জানেন x টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তো x টু দি পাওয়ার 4/4 প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম যুক্ত হলো। এখন এই যে যেহেতু এটা ভগ্নাংশ অবস্থায় আছে, তাহলে আমরা কি করলাম, 4 দ্বারা যদি সব পাশে গুণ করে দিই তাহলে কিন্তু ভগ্নাংশটা চলে যায়, এই জন্য আমরা এটা গুণ করে দিয়েছি। গুণ করার পরে এখন আপনাদের খেয়াল করতে হবে যে আমাদের ম্যাথ এখনো শেষ হয়নি। আমাদের ম্যাথে এখানে একটা জিনিস বলা আছে যে x ইকুয়াল 1 এবং y ইকুয়াল 1 দেয়া আছে। তো এইটা যখন এখানে বসাবো আমরা, দেখুন x এর জায়গায় আমরা 1 বসাবো, y এর জায়গায় আমরা 1 বসাবো, x এর জায়গায় 1 বসাবো, বসানোর পরে যেটা আসবে সেটাই আমাদের সমাধান। তো আমরা এটাকে জাস্ট একপাশে নিয়ে আসছে, আর কোনো কিছু না। এটা আপনারা এই জায়গায় করতেও পারেন, না করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন মানগুলো বসাইলো, বসানোর পরে সি এর ভ্যালু যেটা আসলো এটাই আমাদের সেই নির্ণয় সমাধান। এখন আমরা সি এর মানটা কি করলাম, এই যে 2 নম্বর সমীকরণ যদি বসাই তাহলে কিন্তু আমরা আমাদের যে সমীকরণটা আছে সেটা পেয়ে যাব। এই দেখুন সমীকরণটা পেয়ে গেলাম। তো সমাধান বলতে আমাদের অ্যাকচুয়ালি বুঝাইছে কি, যে সমীকরণ যেটা হবে সেটা আমাদের বের করতে বলছে। এইরকম প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, সোজা প্রশ্ন, প্রশ্নগুলো সহজ কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এবং পরীক্ষায় এসএসসি বলেই আমরা এখানে শর্ট লিস্ট করে নিয়ে আসছি। তো পরবর্তী প্রশ্নে আমরা যাই, x প্লাস ওয়াই প্লাস 1 ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল হলো 1। তো আমরা ফার্স্টে এটাকে লিখলাম, লেখার পরে আমরা এক পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা কি করলাম, এই যে দেখুন ডি, এই যে এখানে কি করা হয়েছে, ডি ডিএক্স অফ ওয়াই, ও ওয়াই এর সাথে এটা গুণ অবস্থায় আছে। তো আমরা এটাকে এই পাশে নিয়ে আসছি। এই পাশে নিয়ে আসলে কি হবে বলুন তো, 1 বাই ডিওয়াই বাই ডিএক্স হবে, মানে হলো 1 ইন্টু ডিএক্স বাই ডিওয়াই হবে, মানে হলো ডিএক্স বাই ডিওয়াই হবে, এই জন্য এটা এরকম হয়েছে। এইটা হওয়ার পরে তারপরে আমরা কি করলাম, এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম, এক্সটাকে এই পাশে নিয়ে আসার পরে আমরা 1 নম্বর সমীকরণে এখন আইএফটা আমরা বের করে ফেলতে পারবো। আইএফটা আমরা দেখতেছি যে ডিওয়াই এর ইন্টিগ্রেশন যেটা, সেটা হলো এখানে আইএফ। তো এই যে এইটা, তো এরপরে আমরা কি করলাম, এটা দ্বারা উভয় পাশে গুণ করে দিলাম, আপনারা আগের মতোই সেম জিনিস। গুণ করার পরে আমরা ইন্টিগ্রেশন করবো, আপনারা জানেন, সব ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করার পরে ফাইনালি ই টু দি পাওয়ার ওয়াই দ্বারা এখানে কেন গুণ করা হচ্ছে, কারণ এখানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই দেখতেছি, সবগুলোতে মাইনাস ওয়াই দেখতেছি। তো আমি যদি ই টু দি পাওয়ার ওয়াই দ্বারা গুণ করি তাহলে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই সমান হলো, গুণ করলে পাওয়ার পাওয়ার যোগ হয়, তো মাইনাস ওয়াই যোগ ওয়াই মানে ই টু দি পাওয়ার 0 মানে হলো 1। মানে ই এর টার্মটা কিন্তু অনেক জায়গা থেকে কাটাকাটি করা যায়, এই জন্যই কিন্তু আমার এখানে ই টু দি পাওয়ার ওয়াই দ্বারা গুণ করা হয়েছে। গুণ করার পরে ফাইনালি দেখুন যেটা আসলো, এটাই কিন্তু আমাদের সেই নির্ণয় সমাধান। খুব ইজি, সবগুলো একই টাইপের। প্রথমে আপনাকে কি করতে হবে, ওই যে ডি ডিএক্স অফ ওয়াই প্লাস পি ওয়াই অথবা পি এক্স যে কোনো একটা সমান হলো কিউ, এই আকারে সাজাতে হবে। তারপরে এই যে ওয়াই বা এক্স এর যে শব্দটা পি, এইটা থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে এইভাবে, পি ডিএক্স অথবা ডিওয়াই যেটাই হোক। এরপরে সেটা দ্বারা উভয় পাশে গুণ করতে হবে সমীকরণের, তাহলে এটা সমাকলনযোগ্য হবে। তারপরে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে কিন্তু রেজাল্টটা চলে আসবে। তো এখন আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস তাহলে দেওয়া হলো। এগুলোকে অবহেলা করার কোনো কারণ নেই, বিকজ এগুলো পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে এবং আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা কিন্তু পুরো বইটা ঘেটে, আমরা শুধু একটা বই নিয়ে কাজ করি না, আমরা অ্যাকচুয়ালি 2-3টার বেশি বই নিয়ে একসাথে কাজ করি, যেন আপনাদের কাছে সবচেয়ে বেস্ট ম্যাথগুলো, যে ম্যাথগুলো আপনাদের কাছে দেখালে আপনারা বাকি সবগুলো ম্যাথ এই টাইপের করে ফেলতে পারবেন, সেটা করতে পারবেন। সেই জন্য আমরা চেষ্টা করি যে অনেকগুলো বই একসাথে নেওয়ার, এবং আমরা এক্সারসাইজের ম্যাথগুলো বেশি জোর দেওয়ার চেষ্টা করি, যেগুলো বইয়ের মধ্যে উদাহরণে করে দেওয়া নাই। সেগুলো উদাহরণ থেকেও কিছু ম্যাথ থাকে যেগুলো আপনাদের
ইয়ার মধ্যে কিয়ের মধ্যে এক্সারসাইজের মধ্যে থাকে না সেগুলো, বাট যদি ইম্পর্টেন্ট মনে হয় আমাদের কাছে তাহলে আমরা একটু সেটাও ইনক্লুড করি। তো এইভাবে আমরা প্রত্যেক টাইপের একটা দুইটা করে ম্যাথ দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের ফুল টপিকটা কভার হয়ে যায়, এবং এই টাইপের অন্যান্য কোনো ম্যাথ সেলফ প্র্যাকটিসের মধ্যে দেওয়া থাকে এবং ফাইনাল সাজেশনের মধ্যে দেওয়া থাকে, যেন আপনাদের এই টাইপের ম্যাথগুলোতে আর কোথাও কোনো সমস্যা না হয়। এরপরেও যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ডেডিকেটেড প্যানেল সবসময় রয়েছে আপনাদের হেল্পের জন্য। তো আপনারা আমাদের কিউএ সেকশন যেটা আছে সেখানে অবশ্যই সাপোর্ট নেবেন। এখন আমরা রচনামূলক প্রশ্ন উত্তর সেগমেন্টে চলে আসছি। আমাদের প্রায় শেষ, আমাদের এই ক্লাসের প্রায় শেষ মুহূর্ত এটা। তো এরপরেও কিন্তু আপনাদের জন্য একটা শর্ট সাজেশন থাকবে। তো আশা করি আপনারা রচনামূলক প্রশ্ন উত্তরের পরেও আমাদের সাথে থাকবেন। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি, d dx of y plus 1/x সমান e to the power y by x square। আমরা প্রথমে এটা কি করলাম, e to the power minus y দ্বারা আমরা উভয় পাশে গুণ করতেছি। তো এখানে আপনারা লিখে দিবেন যে e to the power minus y দ্বারা গুণ করতেছি, কারণ কি আমরা এই যে এখানে একটা e to the power y আছে এটাকে আমরা মুক্ত করে ফেলতে চাচ্ছি, এখানে আমরা কিছু রাখতে চাচ্ছি না। এই জন্য দেখুন e to the power y into e to the power minus y মানে গুণের সময় পাওয়ার আর পাওয়ার যোগ হয়, তার y minus y সমান e to the power 0 অর্থাৎ হলো 1। তার মানে সেই কাজটা এখানে হলো। দেখুন পাশে অবশ্যই সাইড নোটে আপনারা লিখে দিবেন যে e to the power minus y দ্বারা গুণ করে পাই। এরপরে আমরা e to the power minus y সমান z ধরে নিলাম, কারণ এখানে সবগুলো e to the power y minus y দেখতেছি। এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করে আমরা জিনিসটাকে আরো ইজিয়ার করার জন্য আপনারা এভাবে ধরতে হয়, আপনারা জানেন। তো ধরলাম, ধরার পরে তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করার পরে ফাইনালি একটা ভ্যালু পেলাম। এখন আমরা কি করব, এখানে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে বসাবো। যেমন এই জায়গায় কি হবে, মাইনাস ডিজেড বাই ডিএক্স হবে, আবার এই জায়গায় কি হবে, জেড হবে। তো এই যে এখন ভ্যালুগুলো বসানো হয়েছে, বসানোর পরে এখন আমরা দেখতেছি যে এই যে এইটা হলো আমাদের সেই কি বলে পি। তার মানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মধ্যে আমরা কিন্তু এটা বসাতে পারবো। এই যে দেখুন, এই যে এটা না, তো এই যে এটা হলো এক্স এবং এইটা হলো পি। এই যে এটা হলো পি, দেখুন এটা পি হলে তাহলে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মধ্যে বসালাম। তারপরে আপনারা এরপরে হলো 1/x dx, 1/x মানে হলো log x। তো log x আমরা লিখলাম, লেখার পরে দেখুন ই এবং log টো কাটাকাটি যায়, যাওয়ার পরে এই এক্সটা এখানে এক্সট্রা হয়েছে, তাহলে হলো কি 1/x থাকলো লাস্টে। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটার উভয় পাশে গুণ করে দিব আমরা, উভয় পাশে গুণ করলাম, তাহলে এরকম আসলো। আসার পরে এরপরে আমরা কি করব, এক পাশে আনার চেষ্টা করব। এই যে দেখুন এইটা d dx of z into 1/x করলে কিন্তু এটা হয় ইউভি এর সূত্র আর কি। এই যে ইউভি এর d dx এর যে সূত্রটা সেটাই আপনারা অলরেডি অনেকবার দেখে এসেছেন। আর সবসময় চেষ্টা করবেন যে সামনে খাতা কলম নিয়ে বসতে, যেন আপনাদের কোথাও কোনো প্রবলেম থেকে থাকলে সেটা আপনারা নোট করে ফেললেন সাথে সাথে। এরপরে আপনারা আগের যে যে ফর্মুলাগুলো আছে বা আগের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর সাথে আপনি আবার একটা চেষ্টা করেন যে কোরিলেট করে দেখবেন। আর তারপরে একটু মাথা খাটানোর চেষ্টা করবেন। একটা অঙ্ক আমি পারলাম না তাই বলে আমি যে সাথে সাথেই সেটা সলভ করার জন্য পাঠিয়ে দেবো সেটা না। নিজে আপনি প্রথমে চেষ্টা করবেন, আপনার কাছে যদি সলিউশন থেকে থাকে সলিউশনটা একবার দেখবেন, দেখার পরে আবার সলিউশনটা বন্ধ করে রেখে আবার আপনি নিজে করা ট্রাই করবেন। হ্যাঁ, করার সময় আবার সলিউশন দেখে ট্রাই করবেন না, তাহলে কিন্তু আপনার খুব একটা লাভ হবে না, বিকজ আপনি দেখে দেখে করতেছে। দেখে না করে প্রথমে সলিউশন থেকে আপনি সলিউশনটা দেখে নিলেন, সলিউশনটা বন্ধ করে রাখলেন, করলেন। কোথাও যদি আপনি আটকে দিয়ে থাকেন তাহলে আপনি আবার সলিউশন দেখলেন, যে জায়গায় আপনার আটকে গেছে সেই জায়গাটা আপনি আবার চেক করে নিলেন। নেওয়ার পরে আবার আপনি ম্যাথটা শুরু করবেন, যেখানে আটকে গেছেন তারপর থেকে না, আবার প্রথম থেকে আপনি করা শুরু করবেন। এতে করে আপনার বারবার প্র্যাকটিস হবে এবং এরপরে দেখবেন যে আপনি ফুল ম্যাথটা সুন্দরভাবে করতে পারবেন এবং আপনার মাথায় জিনিসটা কিন্তু গেঁথে যাবে যে আমাকে এই ম্যাথটা আসলেই ভাবে করতে হবে। ওকে, তা এখন তাহলে সেটাই এখানে করা হয়েছে। তো এরপরে আমরা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করার পরে এই যে দেখুন 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয়, লগ হয়, আপনারা জানেন। তো না, এটা তো লগ হবে না, এটা হলো আপনার কি হবে, এই যে এটা কাটাকাটি যাবে, ডি এর সাথে এটা কাটাকাটি যাবে, তো থাকবে হলো জেড। আর এই জেডটা এখানে চলে গেছে, জেড এখানে একটা জেড থাকার কথা, এই জন্য z/x হয়েছে। আর এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, x to the power -3 by +1, আর নিচে হবে -3 + 1। তাহলে উপরে হচ্ছে হলো x to the power -2 আর নিচে হচ্ছে হলো -2। তারপরে সামনে একটা মাইনাস আছে, সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এবং x to the power -2 মানে হলো 1/x², এই জন্য এই যে নিচে x² হয়ে গেছে এবং একটা কনস্ট্যান্ট চলে আসে, আপনারা এটাও জানেন। তো এরপরে আমরা কি করলাম, এই যে জেড এর, তো আমরা একটা জিনিস ধরে নিয়েছিলাম,
তো ওইটা এখন আমরা z ইকুয়াল ই টু দি পাওয়ার y যেহেতু ধরে নিয়েছিলাম 1 বাই ই টু দি পাওয়ার y, তাহলে সেটা আমরা এখানে বসাইছি। দেখুন বসানোর পরে তারপরে আমরা ক্যালকুলেশন করে ফাইনালি কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের সেই নির্ণয় সমাধান। নেক্সট প্রশ্নে আমরা যাই, ddx অফ y প্লাস y বাই x প্লাস tan x, এটাকে সমাধান করতে বলা হয়েছে। তো এখানে আমরা কি করব, tan x টাকে একপাশে রাখবো এবং বাকিটাকে আমরা একপাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখন আমরা বলতে পারতেছি যে এই যে -1 বাই x এটাই হলো আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, কারণ এটাই হলো এখানে p এর ভ্যালু। কারণ dy বাই dx প্লাস py সমান q, এই আকারে থাকলে এই যে p যেটা পিটা এখানে কি হচ্ছে, এখানে -1 বাই x। তো এরপরে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে ফর্মুলা আমরা জানি সেটা অনুসারে আমরা এখানে বসালাম। 1 বাই x মানে লগ, তারপরে কাটাকাটি যাচ্ছে 1 বাই x হয়ে যাচ্ছে। এটা দ্বারা এখন আমরা উভয় পাশে গুণ করব। গুণ করার পরে এই যে 1 বাই x দ্বারা আমরা গুণ করে দিছি। গুণ করার পরে এখন আমরা কি করব, এইটা হলো ইউভি এর সূত্র, তো ইউভি এর সূত্র আমরা বসালাম। এরপর আমরা এটা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে এই যে এগুলো কাটাকাটি যাবে, থাকবে হলো y বাই x। আর এই পাশে কি হলো বলুন তো, এই যে tan x dx এটার একটা সিরিজ আছে, tan x এর একটা সিরিজ আছে, সেটা হলো এটা x প্লাস x কিউব বাই 3 প্লাস 2x স্কয়ার বাই 15, এটা হলো প্লাস ডট ডট, এটা কিন্তু আনলিমিটেড একটা সিরিজ আছে। তো এই সিরিজগুলো সম্পর্কে আপনারা ধারা যে চ্যাপ্টারটা রয়েছে, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ওই চ্যাপ্টারগুলোতে পড়বেন। আর এগুলো একটু আলাদাভাবে আপনাদের জন্য আমি চেষ্টা করব নোট করে নিয়ে আসার, ট্যান, সাইন, কজ, এরকম বিভিন্ন যে ধারাগুলো আছে এগুলো একটু জানা রাখা লাগবে, বিকজ এটা একটু এক্সেপশনাল অঙ্ক। এরকম প্রশ্ন আসার সম্ভাবনা, যদি আপনার প্রশ্ন খুব কঠিন করে ফেলতে চায় সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসতে পারে। নর্মালি এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম, কারণ এই জিনিসটা কিন্তু এই রিলেটেড টপিক, এই যে tan x এর ধারা যে এটা হয়, এটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে বলা ছিল না। সো এই রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা কম। এরপরেও প্রশ্ন যদি হার্ড করতে চাই সেক্ষেত্রে আসতে পারে, এই জন্য আমরা এটাকে একটু ব্যতিক্রম বলে আমরা এখানে নিয়ে এসেছি। তো এখন আমরা কি করলাম, এখানে গুণ করে দেওয়া যায়, এই যে x কাটা যাবে, আবার এখানে হলো x টু দি পাওয়ার 4 হয়ে যাবে। দেখুন গুণ করা হচ্ছে সব। গুণ করার পরে আমরা এখানে ইন্টিগ্রেশনটা আছে, সো ইন্টিগ্রেশন করব। 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় x, এটাকে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার, তো এক পাওয়ার বাড়বে, আর নিচে 2 + 1 3 হবে, 3 থেকে 9 হয়ে যাবে। ইন্টিগ্রেশন সবগুলো ইন্টিগ্রেশন পদগুলো ইন্টিগ্রেশন করা হলো। ডট 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 দিলাম কেন, কারণ এটা শেষ আমরা জানি না, এটা একটা আনলিমিটেড ধারা বা অসীম ধারা। এখন এই যে সি, এখানে 9 দেখতেছি আমরা, 75 দেখতেছি আমরা। তো আমরা এখন কি করব, x দ্বারা আমরা গুণ করে ফেলতেছি। দেখুন cx প্লাস x স্কয়ার প্লাস 1/9 x টু দি পাওয়ার 4, x দ্বারা আমরা গুণ করে ফেলতেছি। তো গুণ করে ফেললাম, কারণ এই পাশে একটা x ছিল, এই জন্য এই পাশে 1/x ছিল, এই জন্য আমরা x দ্বারা গুণ করে ফেলতেছি। ফেলার পর যেটা আসলো সেটাই কিন্তু আমার সেই নির্ণয় সমাধান। পরবর্তী প্রশ্নে আমরা যাই, ddx অফ y মাইনাস tan y বাই 1/x ইকুয়াল 1 প্লাস x ইন্টু ই টু দি পাওয়ার x sec y। আমরা প্রথমে এখানে কি করলাম, cos দ্বারা আমরা গুণ করে দিচ্ছি। cos দ্বারা গুণ করলে তাহলে দেখুন tan মানে হলো sin বাই cos, cos দ্বারা গুণ করলে cos cos কাটা গেল, থাকলো হলো sin। এখানে দেখুন sec মানে হলো 1/cos, cos দ্বারা গুণ করলাম, তাহলে cos cos কাটা গেল, কিছুই থাকলো না, এই জন্য কিছুই নেই। এরপরে আমরা এই যে sin y আসছে, এটাকে আমরা z হিসেবে ধরলাম। ধরার পরে আমরা কি করলাম, sin y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos y হয়। তা এখন আমরা এই যে sin y এর জায়গায় আমরা z বসাবো, তারপরে cos y dy আমরা দেখতেছি এই জায়গায়, এখানে আমরা কি বসাবো, dz বসাবো। তো ভ্যালুগুলো বসাইলাম, বসানোর পরে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটার আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা দেখতেছি যে এই যে 1/1 প্লাস x, সামনে একটা মাইনাস আছে, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা দেখলাম। লগ এটা কি হবে, 1/x log of 1/x হবে, তারপরে এটা কাটা যাবে, থাকবে 1/1 প্লাস x। এখন এটা দ্বারা কি করব, এই 1 নম্বর সমীকরণের উপর পাশে গুণ করে দিব। তো গুণ করলাম, গুণ করার পরে এই দেখুন 1/x, এখানে 1/x ছিল, তার সাথে আরো একটা 1/x যে অলরেডি এখানে আছে, এজন্য এটা 1/x স্কয়ার হয়ে গেছে, যে এটার সাথে জন্য, এর জন্য ওকে। আর এখানে 1/x একটা আছে, কাটাকাটি হয়েছে, এজন্য শুধু ই টু দি পাওয়ার x আছে। ওকে, নেক্সট আমরা কি করলাম, এটা ইউভি এর সূত্র পড়ছে, এজন্য ইউভি এর সূত্রটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটা সমাকলন বা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দিলে এটা কাটা যাবে, থাকবে শুধু এই পার্টটা।
আর এইটাকে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, এবং ইন্টিগ্রেশন করলে সাথে একটা কনস্ট্যান্ট হয়। তারপরে আমরা কি করলাম, 1 + x এখানে যেহেতু নিচে ভাগ অবস্থায় আছে, এটা দ্বারা আমরা সব পাশে গুণ করে দিলাম। গুণ করলে যেটা আসে তাহলেই তারপরে আমরা ফাইনালি এই যে আমরা জেড ইকুয়াল কি ধরছিলাম, কোথায় আছে জেড ইকুয়াল, এই যে জেড ইকুয়াল সাইন ওয়াই ডিজেড সমান কজ ওয়াই যেটা দেওয়া আছে, এই ভ্যালুগুলো আমরা আবার কনভার্ট করে সাইন ওয়াই তারপরে ডিজেড সমান কজ ওয়াই ডিওয়াই যেখানে আছে সেখানে আমরা কি বলে ডিজেড যেখানে আসে সেখানে আমরা কজ ওয়াই ডিওয়াই বসাই দিলাম। সবগুলো বসানোর পরে যেটা আসলো সেটাই কিন্তু আমার নির্ণয় সমাধান। তো সমাধান শেষ হয়ে গেলে আমরা এখন কিছু সেলফ প্র্যাকটিসের জন্য আপনাদের ম্যাথ দেওয়া রয়েছে। আমি আগেও বলেছিলাম যে সেলফ প্র্যাকটিসের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, বিকজ এগুলো কিন্তু পরীক্ষায় বিভিন্ন সময় আসছে এবং ইম্পর্টেন্ট। এখন এক নজরে আপনাদের জন্য এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তর সেগমেন্টের একটা সারসংক্ষেপ, যেটা আপনাদের প্রস্তুতিকে আরো শানিত করতে সহায়তা করবে। তো আপনারা বাসায় ম্যাথগুলো ট্রাই করবেন প্র্যাকটিস করার। যদি কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে যেভাবে বললাম যে প্রথমে আপনারা সলিউশন আপনাদের কাছে থাকলে দেখে নিলেন একবার, তারপরে আবার ট্রাই করলেন এবং একটা না চেষ্টা করবেন প্রত্যেক টপিকে 2-3টা রাইটারের বই রাখার। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ডাইভার্সিটির জিনিসপত্র পাবেন, বিভিন্ন আপনার জ্ঞানটাকে বিভিন্ন নতুন ভাবে আপনি একটা জিনিসকে জানতে পারবেন। একটা বই একবার পড়ার চেয়ে আপনি যদি 2টা বই নিয়ে 2বার পড়েন তাহলে আপনার আগে যে কনসেপ্টগুলোতে একটু সমস্যা ছিল সেগুলো সেকেন্ড টাইম পড়ার ফলে আপনার সেটা মেমোরিতে আরো ভালো মতো গেঁথে যাবে। এই জন্য এইভাবে আপনারা স্ট্র্যাটেজির মাধ্যমে পড়ালেখা করবেন। আপনাদের ম্যাথমেটিক্স সামনে যে টার্ম ফাইনাল আসতেছে, পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।